বুকসের মধ্যে আছে, লেকচার ওয়ানের বুকসের মধ্যে বুকসের একটা ফোল্ডার আছে না, হ্যাঁ ওটা ডিলিট করে দিব, ওটা কি তোমরা কপিটা না, এটা অনলাইনে না, এটা বুক হেভেন অথবা বুক প্যারাডাইসে পাওয়া যাবে। আচ্ছা সবাই জাস্ট এটা আমি দিয়ে দিচ্ছি যে এই 4টা বইয়ের কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, ঠিক আছে, তোমাদের জন্য ইজিয়ার হবে। তো এটা হচ্ছে মিড টার্মের আগে কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে। আর তোমরা কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছো, যেসব স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট মিসিং, এখানে রোল নাম্বার আছে, এমন কেউ আছে যে দিয়েছো আমি পাই নাই, মানে এরা হচ্ছে ফর শিওর তোমরা দাও নাই। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব, আমাদের ওইখানে দিয়ে দিব। তোমরা হয়তো চিন্তা করতে পারো একটা প্রেজেন্টেশন এতদিন ধরে কেন, তোমরা খেয়াল করতেছো না জানি না, নতুন কিন্তু স্লাইড অ্যাড হচ্ছে, হ্যাঁ প্রতিদিন নতুন নতুন স্লাইড অ্যাড হচ্ছে। তো ফাইনালি এটা যখন শেষ হবে তখন হচ্ছে যে ওই তোমরা ওইটা ডাউনলোড করে নিও। ফুল স্ক্রিন ভিউ কোনটা? তো গরম পড়ছে, গরমের উপরে একটা গল্প দিয়ে শুরু করি। হ্যাঁ তোমাদের আর গরম লাগবে কিনা এরপর দেখি। তো একটা ইন্টারভিউ বোর্ডে, হ্যাঁ ইন্টারভিউ বোর্ডে প্রথম একজন ঢুকছে, তো ঢোকার পর প্রথম কোশ্চেন যেটা করছে, বোর্ডে যারা অপোজিট সাইডে যেটা থাকে ওরা বললো যে ধরো ট্রেনে যাচ্ছ, আপনারা যাচ্ছেন ইন্টারভিউ যে ক্যান্ডিডেট, যে ট্রেনে অনেক উইদিন গরম লাগতেছে, জানালাটা খোলা হয়েছে, ট্রেনটা যাচ্ছে উত্তর পশ্চিম দিকে, বাতাস আসতেছে দক্ষিণ পূর্ব দিকে, ট্রেনের গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, আর বাতাসে হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার, আর উইন্ডো সাইজ হচ্ছে 2x2, 2 ফিট বাই 2 ফিট। তাহলে কোন স্পিডে এসে বাতাসটা লাগবে? তো সে তো পারে নাই, যাই হোক সেকেন্ড জনও একইভাবে ঢুকছে, তো ওরা একই কোশ্চেন করছে যে ধরেন আপনার গরম লাগতেছে, ট্রেনে যাচ্ছেন, ট্রেনের জানলা খুললেন, এইভাবে যাচ্ছে, তো সেও পারে নাই। তো থার্ড জন এসে ঢুকছে, ঢোকার সাথে সাথে বলছে স্যার আমার কিন্তু কোনো গরম লাগতেছে না, আমার ট্রেনের জানলা খোলার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এটা বললাম যে লাস্ট উইকে অনেকেই ওই যে ক্লাস করতে যাচ্ছে না গরমের জন্য। হ্যাঁ আচ্ছা, আমরা আজকে আসছি ট্রেডিশনাল সিরামিক্সের উপর। আমরা যেই স্লাইডগুলো দেখেছিলাম যে এখানে হচ্ছে ট্রাইগ্রাল সিস্টেমে তিনটা হচ্ছে মেইন আমাদের ইয়ে থাকে, ক্লে, সিলিকা আর পটাশ ফেলসপার। মেইনলি পটাশ ফেলসপার আমরা এটাকে বলবো ফ্লাক্স, আর সিলিকার বদলে আমরা বলবো যে পিলার। হ্যাঁ, তো এখানে আমি কিছু চেঞ্জ করেছি যে তোমাদের আরেকটু ইনফরমেশন দেওয়ার জন্য। তোমরা এই ডিসডেলের বইটা কিন্তু কিনে নিও, কারণ তোমাদের নেক্সট উইকে পরীক্ষা আছে, পরীক্ষায় এটা পড়তে হবে। আচ্ছা, এটা ওই বুক হেভেন অথবা বুক প্যারাডাইস নিরিখাতে পাওয়া যায়, বইগুলো ওখানেই পাওয়া যায়, ওখানে এটা পাবো। আচ্ছা, এখানে কিছু প্লাস্টিক ম্যাটেরিয়াল হচ্ছে মেনলি ক্লে এর ট্যাল যেটা আছে, ট্যালকম পাউডারের যে ট্যালটা, হ্যাঁ ম্যাগনেশিয়াম সিলিকোহাইড্রাইড, এই ট্যালটা শুধু প্লাস্টিসাইজারও না, এটা হচ্ছে যে ফ্লাক্সিং এলিমেন্ট হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে, অ্যাজ এ ফ্লাক্স। এবং লো টেম্পারেচার পটারিতে, এবং এটাকে কালারিং মানে একটু হোয়াইটিশ কালার আনার জন্য এটা একটা ইউজ করা হয়। আর ফ্লাক্সের মধ্যে আমরা সাধারণত প্রোডাক্ট যেটা হচ্ছে রিসেন্টলি মানে এখন আধুনিক যুগের সব ফেলসপার, আর তোমরা একটু মনে রাখবা যে এগুলো কিন্তু সব বেনিফিসিয়েশন হয় পিউরার ফর্মে। বর্তমানে যে ইন্ডাস্ট্রিগুলো এগুলা মাইন থেকে তুলে নিয়ে এটা বেনিফিসিয়েশন করে। বেনিফিশিয়াল ইন্ডাস্ট্রি হচ্ছে অনেক বড়, যেটা পিউরিফাই করে সোজা কথা। কারণ আমাদের দেখা যায় যে আমরা তোমরা একটু পরে দেখবা যে এক সামান্য কিছু জিনিস এদিক ওদিক হলে কালার চেঞ্জ হয়ে যায়, প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। সো আমরা ওই অনেকগুলো ভ্যারিয়েবল রাখতে চাই না। হ্যাঁ, সো আর ফিলার হিসেবে আমরা যেটা মোস্টলি ইউজ করি সিলিকা, ক্যালসাইন ক্লে যেটাকে গ্রক বলে, ইন্ডাস্ট্রিতে গ্রক বলে, অ্যালুমিনা, আর
ওয়ালস্টোনাইট। আচ্ছা, এটা মনে হয় মোবাইলের জন্য। আমি মোবাইলটা আজকে একটু অন রাখছি, একটা ইম্পর্টেন্ট কল আসতে পারে, অন্যদের ইয়ে রাখি, স্যানিট রাখি, যাই হোক। তো এই তিনটা জিনিস, এই তিনটা সিস্টেমে আমরা যেটা হচ্ছে যে ফ্লাক্সেসের মধ্যে ফেলসপারের একটা আলাদা ক্লাস নিব, বিকজ এটা ইম্পর্টেন্ট। আর আজকের মধ্যে বাকিটা শেষ করে আমরা বাকি অংশ ক্লেতে চলে যাব। কাজ করে না? আচ্ছা, তো এখানে আমাদের আগামী উইকের ওয়েডনেসডে থেকে ডক্টর সাইফুল নেবে, বাট এর আগে আমরা ক্লে এবং ফেলসপার শেষ করে গ্লেজে চলে যাব। গ্লেজে হয়তো 2টা ক্লাস অথবা 1.5 ক্লাস লাগবে। তো গ্লেজটা হচ্ছে আসলে মেইনলি আমরা হচ্ছে গ্লাস অ্যামোফস, হ্যাঁ। তো অ্যামোফস ম্যাটেরিয়াল, তো আমরা গ্লেজে দেখবো যে গ্লেজটা ইম্পর্টেন্ট এই সেন্সে যে এই দুটা মিলেই হচ্ছে একটা সিস্টেম, হ্যাঁ। আমরা টাইলস বলি, টেবিলওয়্যার বলি, সেন্টারিওয়্যার বলি, সবগুলোতে হচ্ছে গ্লেজ থাকে, বডি ম্যাটেরিয়ালের সাথে গ্লেজটাও থাকে। আর ডেকোরেশন অ্যান্ড কালার সিস্টেম আমরা হচ্ছে যে এখন তোমরা যদি দেখো যে অনেকগুলো, কেউ একটু দরজাটা লাগিয়ে দিবা। তো ডেকোরেশন অ্যান্ড কালার সিস্টেমে কালারিং এজেন্ট হিসেবে আমরা অনেকগুলো কালার ইউজ করি। ফর এক্সাম্পল, তোমরা অনেকগুলো সিরামিক মগে অনেকে চা খাও, ডিফারেন্ট কালারের, ব্ল্যাক, ব্লু, গ্রিন, অনেক টাইপের কালার। তো স্পেশালি অনেকে যেটা করে কি ব্ল্যাক বডি, যেটা অনেক দাম দিয়ে কিনে, এক্সপেন্সিভ, হ্যাঁ। জাস্ট অপোজিট, এটার ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক লোয়ার, কারণ এটা হচ্ছে যে পিউরার ফর্মের ক্লে লাগে না। তো ক্লের আমরা দেখেছি যে আসলে 50% আসলে ওই ক্যালভিনাইট এবং বলকে ইউজ করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অক্সিলারি র ম্যাটেরিয়ালে ডিপ ফ্লোকুলেন্স ইউজ করতে হয়, কারণ হচ্ছে আমরা এই উইকে দেখব যে ক্লে এটা হচ্ছে যে আসলে টোটাল তার চার্জ নেগেটিভলি থাকে, সো সে অনেক ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করে, হ্যাঁ। সো এবং একই সাথে এটা হচ্ছে যে ফ্লোকুলেশন হওয়ার টেন্ডেন্সি বেশি, একসাথে ওরা মানে অ্যাটাচ থাকে। তো আমাদের কিছু ডিফ্লোকুলেন্ট ইউজ করতে হয় স্টাডি প্রিপারেশনের সময়। এটা হচ্ছে যে তোমাদের যখন তোমরা প্রসেসিংয়ে যাবা তখন সেটা দেখবা, ঠিক আছে। কী কী ফর এক্সাম্পল সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা মানে ভেরি কমন ডিফ্লোকুলেন্ট। তো অর্গানিক বাইন্ডার্স আমি লাস্ট দিন একটা দেখেছিলাম যে উইথ টেম্পারেচার কীভাবে ক্লেটা স্পেশালি ক্যাবিনেটটা বিহেভ করে। তো এখানে কিন্তু আমাদের শুধু ক্লেটা নট এজ এ বাইন্ডার, মানে প্লাস্টিসাইজার হিসেবে ক্লেটা ইউজ করে, বা বাইন্ডার মানে আমরা হচ্ছে কম্প্যাক্টনেস, আমরা বলেছিলাম যে পার্টিকল সাইজ এবং কম্প্যাক্টনেস মানে পোরোসিটি যাতে গ্রিন বডিতে না থাকে। গ্রিন বডি হচ্ছে বিফোর ফায়ারিং, হ্যাঁ, এটাকে গ্রিন বডি বলি। গ্রিন বডি স্ট্রেংথের জন্য আমরা যে গ্রিন বডি স্ট্রেংথ এবং ফায়ারিংয়ে যাতে কোনো ডিফেক্ট না আসে সেই জন্য আমরা চাই যে ভালো কম্প্যাকশন হোক, পোরোসিটি কম থাক। এবং এই জন্য যেটা হচ্ছে যে আমরা ক্লে ছাড়াও আমরা কিছু অর্গানিক বাইন্ডার ইউজ করি। এবং তোমাদের ওই ইয়েতে ডিএসসি ডিজাইন লাইসেন্সে দেখেছিলাম যে ওই একটা সার্টেন বিলো 500 ডিগ্রি এটা বার্ন আউট হয়, অর্গানিক বাইন্ডারগুলো বার্ন আউট হয়। তো আমাদের ওই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত বাইন্ডার এর বেশি আমরা ইউজ করতে পারি না, মোস্টলি 3% বেশি ইউজ করা হয় না। আর মোল্ড ম্যাটেরিয়ালস এটা প্রসেসিংয়ে আসবে প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস কি জানো? জিপসাম, হ্যাঁ। কী থাকে জিপসামের সালফের সাথে কি থাকে? 2H2O, হ্যাঁ। যদি 2H2O থাকে এটাকে আমরা জিপসাম বলি। যদি এটা শুধু হাফ H2O হয় সেটাকে আমরা কি বলি? হেমি হাইড্রেট, হ্যাঁ। আর যদি পুরাটাকে আমরা 180 ডিগ্রিতে এটাকে পুরা মানে হ্যাঁ, তাহলে কী হয়? এনহাইড্রেট। বুঝলি, তুমি তো জানো। আচ্ছা, তোমরা শুধু এক্সআরডি তোমরা যখন ক্যালকুলেশন করবা জিপসামের ক্ষেত্রে একটু খেয়াল রাখবা যে এইটা ডিরেকশনাল প্রপার্টি দেয়। আমরা যখন এটাকে পাউডার প্রিপারেশন করি একটু প্রেস করলে এটা একটা ডিরেকশনে ওরিয়েন্টেড হয়ে যায়, তখন এক্সআরডিতে দেখা যায় একটা খুব শার্প পিক হয়। অথচ ওই পিকের ইন্টেন্সিটি দিয়ে তো রেশিও করে আমরা তো কোয়ান্টিফিকেশন করি, বাট জিপসামের ক্ষেত্রে এই যে এটা প্রেফার্ড ওরিয়েন্টেশনটা আছে, হ্যাঁ। তো এটা একটু মনে রাখো যে তোমাদের যখন ফার্দার অ্যানালাইসিস করবা এক্সআরডি তোমরা তো করবা, আসলে সবাই পাবলিকেশন লাগবে এখন বাইরে মাস্টার্স পিএইচডি করতে হলে। সো ওই জিপসামের ক্ষেত্রে একটু যেসব আমাদের ম্যাটেরিয়ালের প্রেফার্ড ওরিয়েন্টেশন থাকে সেটাকে কোয়ান্টিফিকেশনের সময় আমাদের একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, তো এইখানে তোমরা দেখে নিও, এটা ডিটেলস আছে তোমাদের, জাস্ট মানে বইয়ের সাথে সাথে যাতে একটু ডিটেলস থাকে। এই সিস্টেমটা ওই দিন আমরা কাভার করেছি, আমরা এখানে যাচ্ছি না। তো এইখানে আচ্ছা, এগুলো ডান। আচ্ছা, এইখানে তোমরা
তোমরা কি ইলেকট্রিক্যাল পোর্সিলিংগুলো দেখছিলে? ইনসুলেটর দেখছো? রাস্তায় বলেছিলাম। এখন কি মনে হচ্ছে যখন তোমরা দেখতে পাচ্ছ প্রতি রাস্তায়, একটা রাস্তায় কতগুলো পোর্সিলিন থাকে? একটু পরপরই না, 3-4টা লেয়ারে একটু পরপরই থাকে না? তাহলে তোমরা এটার কত ইউজ হয় এটা বুঝতে পারতেছো এখন? এতদিন দেখো না, তাই না? যে এখানে যে একটা ডিস থাকে পোর্সিলিন, দেখছো? আচ্ছা গুড, আচ্ছা গুড। আচ্ছা, তো তোমরা এখানে দেখো যে পোর্সিলিন এখানে মানে এক একটার এক এক রকম। পোর্সিলিন আমাদের দরকার হচ্ছে যে এখানে ডাইরেক্ট স্ট্রেংথটা থাকতে হবে, তারপর হচ্ছে যে এটা লিকেজ কারেন্ট থাকবে না, হবে না। তো এখানে আমরা কিছুটা মাইকাও দিই, কারণটা আমি বলেছিলাম। তো এইটার এইটার যেই আমরা ট্রাইজা সিস্টেমে ক্লে, ফ্লাক্স এবং ফিলার ইউজ করি, এটা ডিফারেন্ট রেশিওতে কম্পেয়ার টু ওয়ালটা, সেন্টারি, পোর্সিলিন, বোন চায়না অ্যান্ড আর্থেনওয়্যার। বোন চায়না আমি একটু পরে আসবো। বোন চায়নাতে আমরা বোন দিই, হ্যাঁ। বোন চায়না হচ্ছে যে আমরা যে আমরা মানে সাধারণত হচ্ছে যে সার অথবা গরু যে হাড়গুলো আছে ওগুলোকে প্রথমে, এগুলো কি হাইড্রোক্সি অ্যাপাটাইট, তাই না? ক্যালসিয়াম ফসফেট হাইড্রোক্সাইড। তো এটাকে যেটা করে যে ক্যালসাইন করে একটা হাই টেম্পারেচারে, এটার সাথে যে H2O আছে, পানিটা আছে, সেটাকে H2 না, হাইড্রোক্সিলেশন আছে, OH আছে, সেটাকে রিমুভ করে, ঠিক আছে? তো আমরা যেটা পাই যে ক্যালসাইন বোন অ্যাশ বলতেছে, হ্যাঁ, ক্যালসাইন বোন যেটা, এটা হচ্ছে বোন অ্যাশ বলতেছে, আমরা সাধারণত ওইটা ইউজ করি। বাট আমাদের দেশে দেখবা যে বোন চায়নাতে অনেক সস্তা না, অনেক চিপার এখন পাওয়া যাচ্ছে। কারণটা হচ্ছে যে এই আমাদের যে ন্যাচারাল যে বোন সেটা ইউজ করে না, এটা যেটা করে যে ক্যালসিয়াম লাইমস্টোনের সাথে মানে এটা একটা সিনথেসিস করে, হ্যাঁ। এইটার প্রপার্টিটা ন্যাচারাল বোনের মতো হয় না, দুইটা ডিফারেন্ট জিনিস। বাট আমরা ওইটা হয়তো প্রসেসিংয়ে ডক্টর সাইফুল কাভার করবে, আমি এখানে যাচ্ছি না। আচ্ছা, দুইটা টাইপের ক্লে মোস্টলি ইউজ করা হয়, চায়না ক্লে আর বল ক্লে। চায়না ক্লে হচ্ছে ক্যাবিন, স্যার, হ্যাঁ হ্যাঁ, না খুব বেশি না, কিন্তু প্রসেস করতে হয়, যে ক্যালসিনেশন করতে হয়, হ্যাঁ হ্যাঁ, এক্সপেন্সটা বেড়ে যায়। আর হাড়ে মানে ন্যাচারাল যে হাড়ের আমরা বোনেস বলি, ওটা স্ট্রাকচারটা ডিফারেন্ট, এর জন্য বন্ডিংটা খুব ভালো হয়। ওটার স্ট্রাকচারটা হচ্ছে কাইন্ড অফ লেমিনার স্ট্রাকচার। সো ওইটার জন্য হচ্ছে ন্যাচারাল বোনে হচ্ছে যে আমরা বোন চায়না আমরা তৈরি করি, সেটা অনেক বেটার হয়। আচ্ছা, আমরা চায়না ক্লে আর বল ক্লে দুইটা হচ্ছে, চায়না ক্লে হচ্ছে মোস্টলি ক্যালভিনাইট, হ্যাঁ, আমরা আজকে দেখবো ক্যালভিনাইটের স্ট্রাকচার এবং আদার ক্লে স্ট্রাকচারগুলো। আর বল ক্লেটা হচ্ছে আবার দুইটা পার্থক্য আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। মনে আছে তো প্রাইমারি সেকেন্ডারি? আচ্ছা, আর বল ক্লে যেটা হচ্ছে, বল ক্লে হচ্ছে এটা হচ্ছে যে অর্গানিক প্লাস্টিসিটি বেশি, এটার পার্টিকেল সাইজ ছোটো, কারণ এটা হচ্ছে সেকেন্ডারি ক্লে। আচ্ছা, তো এই দুইটা মিক্স ইউজ করা হয়, আর সাথে অ্যাডিটিভস ইউজ করা হয়, স্ম্যাক টাইপের অ্যাডিটিভস ইউজ করা হয়, ঠিক আছে? তো আমরা আজকে ডিটেলস দেখবো ক্লে, মানে একটা ক্লের মধ্যে ক্লে কিন্তু পুরো একটা কোর্স হয়, তো আমরা জাস্ট এখানে শর্টলি দেখবো আজকে। আচ্ছা, তো এইখানে আমরা যেহেতু আজকে মানে এটা কাভার্ড, এখানে ক্লের মধ্যে ইম্পিউরিটি, আমরা যে ইম্পিউরিটি যদি থাকে তখন আমরা সাধারণত ক্যালিনাইট যেটা ক্যালিন ক্লেটা হচ্ছে হোয়াইটিশ কালার, আমরা যেসব হোয়াইট ওয়্যারগুলো ইউজ করি এখানে সাধারণত ক্যালিন ইউজ করি। বাট আমাদের যখন লো প্রোডাক্ট অন্যান্য কালারে হয়, কালারিং এজেন্টে, তখন ইম্পিউরিটি যেগুলো থাকে ইম্পিউরিটি কিন্তু কালার চেঞ্জ করে দেয়। স্পেশালি আমরা যখন গ্লেজটা দেখবো, গ্লেজে কিন্তু ইম্পিউরিটিটা বড় ফ্যাক্টর। আমরা 1% ইম্পিউরিটি অথবা 0.5% ইম্পিউরিটি হচ্ছে পুরো গ্লেজের কালারটা চেঞ্জ করে দেয়। আচ্ছা, তারপর অর্গানিক যেটা আমরা সেকেন্ডারি ক্লেতে অর্গানিক স্টাফ, যেটা হচ্ছে যে এটা প্লাস্টিসিটি আমরা বলেছিলাম প্রোভাইড করে। আর কিন্তু বেশি পরিমাণে অর্গানিক থাকলে যেটা হয় যে এটা বার্ন আউট হয় একটা হাই টেম্পারেচারে, বাবল ক্রিয়েশন হয় এবং ভিতরে ইন্টারনাল স্ট্রেসটা ডেভেলপ করে, ঠিক আছে? আর ডিফ্লোক্টেবিলিটি থাকতে হয়, এটা পরে আমরা প্রসেসিংয়ে আমরা ডিটেলসে আসবো। আচ্ছা, এখানে আমরা তোমাদেরকে বলি ডিফেক্ট একটা বড় হচ্ছে পিনহোল ডিফেক্ট। অন্যান্য সারফেসে আমরা যদি একটু ম্যাগনিফাই করি দেখবো যে অনেকগুলো ছোটো ছোটো পিন হয়। আমাদের যেটা হচ্ছে গ্রিন বডির উপর আমরা গ্লেজ দিই, ঠিক আছে? তো সাধারণত দুই টাইপের ফায়ারিং হয়, সাধারণত সিঙ্গেল ফায়ারিংও হয়। এখন একটাকে বলা হচ্ছে বিস্কিট ফায়ারিং, আমাদের বিস্কিট খাই না, টোস্ট বিস্কিট টাইপের, ওই টাইপের মানে বিস্কিট ফায়ারিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ভিতরে যেই অনেকগুলো কার্বনের টাইপের আছে, যেটা কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে এবং আদার্স যে পকেট অফ গ্যাসেস আছে সেটা যাতে আমাদের বডি থেকে চলে যায়। আদারওয়াইজ যেটা হবে, আমরা যখন গ্লেজে অ্যাপ্লাই করবো, গ্লেজ হচ্ছে অ্যামোফাস, লেস পোরাস, তো আমাদের যেটা হবে সেই
যে আমরা সাফিসিয়েন্ট টাইম যদি না দেই সেইগুলো সেই ইনসাইড বাবলগুলো সারফেস এসে পপ হবে। পপ হলে যেটা ছোটো ছোটো গর্ত গর্ত চাঁদের মতো ছোটো ছোটো গর্ত দেখা যায় যদি আমরা ম্যাগনিফাইং করি। হ্যাঁ, আচ্ছা। সো আমাদের যেটা হচ্ছে ওইটা গ্লেজ দিয়ে যে ফায়ারিংটা করে এটাকে গ্লোস ফায়ারিং বলে। সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাঝে মাঝে দেখি যে বিস্কিট ফায়ারিং হচ্ছে মানে কম টেম্পারেচারে গ্লোস ফায়ারিং থেকে, ফর এক্সাম্পল 1000 to 1100, গ্লোস ফায়ারিং সেখানে 1300-এ হয়। বাট আমরা যখন লো গ্লেজ ফায়ারিং করি তখন উল্টা হয়, বিস্কিট ফায়ারিংটা হয় 1300, সবগুলা এখানে ভিতরে যে ট্র্যাপ গ্যাস আছে ওটাকে ইয়ে করে আমরা লো টেম্পারেচার গ্লেজ অ্যাপ্লাই করে গ্লোস ফায়ারিংটা করি লো টেম্পারেচারে। এটা তোমাদের প্রসেসিংয়ে তোমাদের ডিটেলস আসবে। আচ্ছা, এখন ক্যালিনাইট যে মেটাকালিনাইট হয় যেটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, কারণ ওই টেম্পারেচারে 500-এর কাছাকাছি এখানে যে ডিহাইড্রোক্সিলেশন হয়, এখানে ক্যালিনাইটের যে H2O আছে সেটা ওই টেম্পারেচারে চলে যায়। এক্স্যাক্টলি এটা হয় না, OH হয়, মানে আমরা ওই ইয়েতে একটু পরে দেখাচ্ছি। পুরোপুরি চলে যায় হচ্ছে অনেক হাই টেম্পারেচার, যেখানে আলটিমেটলি সে 1100-1100-এর দিকে মুলাইট প্লাস হচ্ছে অ্যামরফাস সিলিকা ফর্ম করে। মুলাইটটা হচ্ছে স্ট্রেন দেয়। মুলাইট মনে আছে তো? মুলাইটের কম্পোজিশনটা কী কী? 3 মোল অ্যালুমিনিয়াম 2 মোল সিলিকা, ঠিক আছে? সো এই মুলাইটটা তোমরা তো এই ফেজ ডায়াগ্রাম তোমরা তো এগুলো তো খুব ভালো বুঝো, ঠিক আছে? সো মুলাইটটা সাধারণত এই একটা আমরা যখন সিলিকার অ্যালুমিনিয়াম এই অংশটা হচ্ছে আমাদের মুলাইট ফর্ম, ঠিক আছে? এবং এইটা দেখবো যে তোমরা বিভিন্ন জায়গায় সিরামিকটা আসলে এখন খুবই ওয়াইডলি ইউজ হয়। তোমরা দেখবো যে মুলাইটের মেকানিক্যাল প্রপার্টিটা খুবই ভালো। হ্যাঁ, সো এই মুলাইটটা যখন ফর্ম করে সেটা হচ্ছে আমাদের মেইনলি আমাদের যে হোয়াইট ওয়্যার সেটা স্ট্রেংথ প্রোভাইড করে। এবং এই মুলাইটটা হচ্ছে যে এই অ্যামরফাস যে ফ্লাক্সের সাথে যে ফিলারটা রিয়েকশন করে যে অ্যামরফাস গ্লাস ফর্ম করে সেই গ্লাস ম্যাট্রিক্সের মধ্যে মুলাইটগুলো থাকে এই 13 মানে ওই হাই টেম্পারেচারে, এবং এটা স্ট্রেংথ প্রোভাইড করে মেইনলি। আচ্ছা, এই জিনিসটা কভার করা হয়েছে, এখানে একটু মনে রাখা দরকার, এক্সেপ্ট বেন্টোনাইট, এইটা হচ্ছে হাই ফায়ার ক্লে, এইটা তো কমন ক্লে, আর বেন্টোনাইটটা হচ্ছে যে আমাদের হচ্ছে লো ফায়ার ক্লে, এটা মোস্টলি অ্যাডিটিভ হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, তোমরা মাঝে মাঝে কিছু টার্ম আসবে, ফ্লিন্ট। হ্যাঁ, ফ্লিন্ট হচ্ছে একটা হচ্ছে ফিলার, মোস্টলি কোয়ার্টজ, কিন্তু কোয়ার্টজ থেকে এটা ক্রিস্টালাইট সাইজ ছোট, ঠিক আছে? বাট এত কিছু মনে রাখার দরকার নেই, তোমরা ভুলে যাবা। বাট যদি মনে রাখো যে ফ্লিন্ট হচ্ছে একটা মানে ইউকের একটা জায়গা থেকে একটা স্টোন পায়, যেখানে হচ্ছে মোস্টলি এটা হচ্ছে যে সিলিকা, এবং এটা ক্রিস্টালাইট সাইজটা ছোট কম্পেয়ার টু কোয়ার্টজ। কোয়ার্টজ আসে কোথা থেকে জানো তো? কোয়ার্টজাইট থেকে। আচ্ছা, এই ইন্ডেক্সটা তো আমরা দেখিয়েছি। আচ্ছা, আর এইখানটা একটু এক্সপ্লেন করি। এটা হচ্ছে মানে ক্যাওলিনের যেটা হয়, এই যে এইখানে হচ্ছে আমাদের যে বাইন্ডারগুলো বার্ন আউট হচ্ছে, ঠিক আছে? আমরা একটা এক্সোথার্মিক পিক পাচ্ছি, একটা বার্ন আউট। হ্যাঁ, এক্সোথার্মিক পিক হচ্ছে এই যে এই টেম্পারেচারে এটা এন্ডোথার্মিক পিক। এখানে হচ্ছে যে একটা রিভার্সিবল ফেজ ট্রানজিশন হচ্ছে, আলফা কোয়ার্টজটা বেটা কোয়ার্টজ হচ্ছে। সো এটা একটা সামান্য এনার্জি অ্যাবজর্ব করে। সো এটা এখানে একটা এন্ডোথার্মিক পিক পাচ্ছি। আর এইটা হচ্ছে মেইনলি ক্যাওলিনটা মেটাকাউলিন ফর্ম করতেছে, আর এই টেম্পারেচারে হচ্ছে আমরা বলছি স্পিনেল ফর্ম করতেছে মুলাইট, বাট মোস্টলি স্পিনেলটা পরে ফর্ম করে, ঠিক আছে? আর এইখানে হচ্ছে যে আমরা বলতেছি যে এই টেম্পারেচারে গ্লাসিফিকেশনটা হচ্ছে, মেল্টিং ডাউন হচ্ছে, যেখানে ফেলসপার হচ্ছে যে ফিলারের সাথে রিয়েকশন করে গ্লাস ফেস ফর্ম করে। এখানে একটু ডিটেলস আছে, তোমরা তো দেখে নিও। আচ্ছা, ফ্লাক্স টাইপ, এইটার উপর হচ্ছে আমরা আরেকটা সেপারেট ক্লাস করবো। ফ্লাক্স টাইপে আমরা দেখবো যে এখানে এই যে এই নেফেলিন সায়ানাইডটা সবচেয়ে বেশি এইটা ইউজ হয়, আর পটাশ ফেলসপার, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়। সোডা ফেলসপার কেন ইউজ হয় না, আমরা ফেলসপার একটু আলোচনা করবো। ইউজ হয় না তা না, বাট এটা কিছু মানে পটাশ ফেলসপার প্রপার্টিটা মাচ বেটার কম্পেয়ার টু সোডা ফেলসপার। আর আমরা কর্নিস্টোন সেম একই ইউকের একটা জায়গায় কর্নিস্টোন, ওইখানে দেখা যায় এই যে এই দুটোর পরিমাণ কম, বাট এটা হচ্ছে চিপার সোর্স, ঠিক আছে? আর আমরা তো মিনারেলগুলো জানি, অর্থোক্লেইস অ্যাজ এ মিনারেল যদি আমরা আসি, অর্থোক্লেইস, তারপর হচ্ছে যে অ্যালবাইট, এগুলো আমরা ওই সময় কাভার করব, ঠিক আছে? যে যখন আমরা ফ্লাক্সিং এজেন্টটা, এটা তো আমরা কাভার্ড, ওইটা আরেকটু। আর তোমাদের মনে আছে যে ওই যখন ফর এক্সাম্পল আমরা ফ্লাক্স কেন ইউজ করি? গ্লাস ফর্ম করার জন্য। আমরা যদি কোয়ার্টজের মেল্টিং পয়েন্ট কত, অ্যারাউন্ড, মুখস্থ করার দরকার নেই, কত হতে পারে, 1700-1800 মাঝে, হ্যাঁ, অ্যারাউন্ড কত 1730 মনে। তো আমরা যদি
হ্যাঁ, এটা এই যে মেল্টিং টেম্পারেচারটা কমায় কীভাবে? আমরা 1200 ফ্লাক্সটা কী করে? ফ্লাক্সটা যেটা করে যে এই যে আমরা নন ব্রিজিং অক্সিজেন আগে দেখছিলাম না স্ট্রাকচারে, সে কী করে ব্রিজিং অক্সিজেনটা ভেঙে নন ব্রিজিং অক্সিজেন এই যে এখানে ওপেন করে দেয় স্ট্রাকচারটা। হ্যাঁ, তখন যেটা হয় যে আমাদের যে টেম্পারেচার, যেহেতু এটা এটা ব্রিজিং অক্সিজেনটা ভেঙে যাচ্ছে, এটা বন্ডিং এনার্জি কমে যায়। হ্যাঁ, সো এটার মেল্টিং টেম্পারেচারটা কমে যাচ্ছে। ঠিক আছে, আমরা আরেকটু ডিটেলস দেখবো কীভাবে মেল্টিং, একটা কিছু এক্সাম্পল দেবো, এটা শেষ হয়ে যাক তারপর দেখাবো। আচ্ছা, ফিলার ম্যাটেরিয়াল আমাদের যেটা হচ্ছে, আমরা মেনলি বলছি এটা কি সিলিকা বেসড ম্যাটেরিয়াল এবং অ্যালুমিনা। সিলিকার মধ্যে আমরা কোয়ার্টজ ইউজ করি, ক্লিন ইউজ করি, তারপর হচ্ছে যে আমরা কর্নস্টোন ইউজ করতেছি। হ্যাঁ, আচ্ছা, ফিলারের কাজ কি? ফিলারটা হচ্ছে, আমরা ফিলার নামটা থেকে আসছে ফিলার। হ্যাঁ, ফিল করবে, ফিলার নাম থেকে আসছে ফিলার, যে বাকি অংশটা সে ফিল করবে যাতে আমাদের কম্প্যাক্ট একটা আমাদের ইয়ে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে যে প্লাস্টিসিটিটা, এটা প্লাস্টিসিটি দেয় না, ফিলার রিডিউস করে না, সে প্লাস্টিসিটি দেয় না। বাট আমি যদি ফিলার বেশি ইউজ করি, ওভারঅল প্লাস্টিসিটিটা যেহেতু এর প্লাস্টিসিটি দেয় না। আর এটার আমরা কম্প্যাক্টের পোর্টটা রিডিউস করে। তারপর এই ফিলারটা মেনলি গ্লাসি কন্টেন্টটা তৈরি করে, যেহেতু আমরা যেটা বললাম। আর ফিলারের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা ফিলারটা দিয়ে থার্মাল এক্সপ্যানশন কোএফিশিয়েন্টটা ম্যানেজ করতে পারি। আমরা যখন তোমাদের ক্যারেক্টারাইজেশন পার্টটা দেখাবো, তখন দেখাবো যে থার্মাল এক্সপ্যানশনটা হচ্ছে কত ইম্পর্ট্যান্ট। নট অনলি শুধু এই কী বলে নর্মাল ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল সিরামিকের জন্য, ইভেন ফর অ্যাডভান্স সিরামিক্সের জন্য। আচ্ছা, স্যান্ড, এগুলো অ্যালুমিনা কী কী, যে ওয়াজটা না, এই অ্যালুমিনাটা মেনলি আলোচনা করা হয়েছে যে অ্যালুমিনাতে হচ্ছে এটার ডেনসিটিটা হায়ার, তার মানে হচ্ছে এটা ওয়েট ইন্ট্রোডিউস করে। আবার আমরা কি হচ্ছে অ্যালুমিনার ফেসটা কোথায় পাই? যদি আমরা অ্যালুমিনা নাইস করে ক্লে থেকেও আমরা মুলাইট ফেসটা পাচ্ছি, যেটা স্ট্রেংথ দেয়। বাট আমরা যদি সরাসরি অ্যালুমিনা ইউজ করি, ইন দ্যাট কেস এটা স্ট্রেংথটা হচ্ছে বাড়বে, কিন্তু অ্যালুমিনার প্রবলেম হচ্ছে থার্মাল এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট কম। তোমরা মনে রাখবা যে আমাদের বডির থার্মাল এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট গ্লেজ থেকে 0.1% বেশি হতে হয়, অ্যাটলিস্ট 0.05%। হ্যাঁ, এই যে কন্ট্রাকশনের জন্য। আবার দেখা যায় যে তোমাদের বলছিলাম নাকি যে একটা কেস স্টাডিতে যে অনেক জিনিস বাইরে এক্সপোর্ট হয়েছে, 1 বছর পর কমপ্লেন আসছে যে ওরা এমনি জাস্ট নট ইন ইউজ, ওরা রেখে দিচ্ছে ঠাস করে। তোমাদের বাসায় কারো হয়েছে যে একটা আসতেছি টাইলস হঠাৎ করে ঠাস করে ফেটে যাচ্ছে তোমাদের বাসায়? হ্যাঁ, কেন হয় জানো তোমরা? আচ্ছা, মনে করে যে আমি বলবো পরে। আচ্ছা, তোমার ওই কোশ্চেনটা আচ্ছা, এটা লেখা আছে, এটা হচ্ছে যে 0.1% বেশি হতে হয়, বাট অ্যাটলিস্ট 0.05%। ঠিক আছে, এই জন্য আমাদের প্রপার যে বডিতে থার্মাল এক্সপ্যানশনটা একটা বড় যে পরিমাণ পাইতে হয় অ্যালুমিনা দিলে, যেহেতু অ্যালুমিনার থার্মাল এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট আদার ফিলার যদি আমরা এটাকে রিপ্লেস করি উইথ কোয়ার্টজ, এটা থেকে কম। সো এইখানে আমাদের দেখা যায় যে আমরা প্রপার গ্লেজ নাও পাইতে পারি, বাট এখন অনেক ইজিয়ার হয়েছে অ্যালুমিনা ইউজ করে। আচ্ছা, অ্যালুমিনিয়ার আরেকটা প্রবলেম আছে, তোমরা একটু দেখবে প্র্যাকটিক্যালি। তোমরা যদি ফর এক্সাম্পল পানি অথবা দুধ নিয়ে ধরো মাইক্রোওভেনে দিলা, যদি অ্যালুমিনিয়ার রিচ হয় মাগ হয়, দেখবা যে ঠাস করে ফেলে যাচ্ছে। কেন হচ্ছে পরে আসবো, তোমরা নিজেরা চিন্তা করবা, পরে আসবো। একটা হচ্ছে টাইলস, একটা হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, আচ্ছা, বোনেশ তো একটু কভার করেছি। আর মোস্টলি আমাদের যেটা অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা প্রথমে দেখি কি এটা টেকনিক্যালি এটা ঠিক আছে কিনা। আমরা যে একটা জিনিস ইউজ করবো, একটা র ম্যাটেরিয়াল ইউজ করবো, এটা আমাদের ডিজাইন প্রপার্টি দেয় কিনা, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়াতে আসবে কস্ট এবং অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, অ্যাভেলেবিলিটির সাথে কস্টের রিলেটেড। তো সিলিকা যেটা হচ্ছে সুবিধা, এটা হচ্ছে সব চিপার সোর্স। তোমরা কি জানো যে আমরা যে বালি ইউজ করি, হ্যাঁ, বালি ইউজ করলে বালির দাম কত? আর যে ট্রাকে আনেছে বালির দাম যদি কেজি 2 টাকা হয়, দেখা যায় যে রিমেইনিং কস্ট অ্যারাউন্ড তার 3 গুণ কস্ট হচ্ছে পার কেজি ট্রান্সপোর্টেশন কস্ট। তার মানে বুঝাইতে যাচ্ছে এটা চিপার সোর্স। ঠিক আছে, গ্লাসে এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আচ্ছা, এখানে থার্মাল এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে তোমরা তো আসলে যেটা হচ্ছে মেটাল যখন ফান্ড্রিতে ইউজ করো, মেটাল এই সিলিকার কি করো, এটা কি বলে মোল্ড। হ্যাঁ, মোল্ডের একটা তোমরা যখন হাই টেম্পারেচার মোল্টেন মেটাল পোরিং করা হয়, তখন কি হয়, মোল্ডও তো এক্সপেনশন হয়।
এখন তোমরা যদি ক্যালকুলেশনে মোল্ডে দেখো সিলিকা বেস যদি হয় এক্সপেনশনটা অনেক বেশি। আমরা কি চাই? আমরা যে কোনো জায়গায় চাই থার্মাল এক্সপেনশন যাতে জিরো হইতে পারলে সবচেয়ে ভালো, নেগেটিভও ভালো না পজিটিভও ভালো না। হ্যাঁ, সো আমাদের যদি আমরা মোলটা এইভাবে কিছু মানে একটা তোমাদের একটা থিঙ্ক মানে অ্যাজ এ মানে একটা ক্লু দেওয়া যে কীভাবে আমরা এটাকে জিরো এক্সটেনশনের কাছাকাছি চলে যেতে পারি। আমরা যেটা করতে আমরা গ্লাসের ক্ষেত্রে দেখবো আমরা টাইটানিয়াম ডাইঅক্সাইড দিলে আমরা এটাকে ইভেন নেগেটিভ থার্মাল এক্সপেনশন কোএফিশিয়েন্টটা কমায় ক্লোজ টু জিরো নিয়ে আসতে পারি, যেটা আমাদের স্টোভের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা এইটা একটা ইম্পর্টেন্ট স্লাইড। হ্যাঁ, এখন দেখো এই আলফা টু বিটা, হ্যাঁ একটা হচ্ছে রিভার্সিবল, একটা হচ্ছে ইরিভার্সিবল। এটা হচ্ছে রিভার্সিবল মানে আলফা যখন টেম্পারেচার বাড়ায় তখন এটা বেটা হয়, এটা ডেন্সিটি কমে যাচ্ছে মানে এক্সপেনশন হচ্ছে। হ্যাঁ, ট্রাইডামেট ফেজটা আমরা সাধারণত পাই না। কী হয়, একটা হাই টেম্পারেচারে গিয়ে এইটা ক্রিস্টাবোলাইট 1470-এর কাছাকাছি এটা ক্রিস্টাবোলাইট ফর্ম করে। এখন তোমাদের কিছু কিছু জিনিস আছে থিওরিক্যাল, যেমন এখানে 1470 বলছে না, তোমরা কি মানে ধরে নিবা যে এই টেম্পারেচারে গিয়ে এই ফেজটা ফর্ম করবে না, এটা আগেও হইতে পারে? আগে হইতে পারে। কীভাবে হইতে পারে? কাইনেটিক্স কন্ট্রোল। আমরা যদি ডুয়েল টাইম হোল্ডিং টাইম আইসোথার্মটা বেশি রাখি, ইভেন এইটা 1000 ডিগ্রি 900 ডিগ্রিতেও ইভেন আমরা দেখছি পরে এই তোমাদের পরে দেখা অ্যাক্টিভেশন দেখাবো যে ইভেন ফর এক্সাম্পল অ্যাজ লো অ্যাজ 700 ডিগ্রিতে আমরা যদি এটা 24 ঘন্টা থেকে 48 ঘন্টা আমরা রেখে দিই, ডুয়েল টাইমটা রাখি, আস্তে আস্তে কিছু কিছু ক্রিস্টাবোলাইট ফেজ ফর্ম করতেছে। অ্যান্ড ফেজ ফর্মেশনও খুবই ইন্টারেস্টিং। একটা হচ্ছে যে নিউক্লিয়েশনটা কীভাবে হয়, যার ওখানে আমরা ডিপার যাচ্ছি না, গ্লাসের সময় পেলে ওটাতে যাবো। ঠিক আছে, সো প্রবলেমটা হচ্ছে যখন আমরা দেখতেছি কি এটা ভলিউম এক্সপেনশন হচ্ছে, একইভাবে এইখানে এইগুলো হচ্ছে ইরিভার্সিবল। ফর এক্সাম্পল কোয়ার্সটা বেটা কোয়ার্সটা যখন ক্রিস্টাবোলাইটে যাচ্ছে এটা হচ্ছে ইরিভার্সিবল, ক্রিস্টাবোলাইট আর কোয়ার্সে আসবে না, কিন্তু আলফাটা বিটা বিটাটা আলফা হইতে পারে। সো ওই একটা লোয়ার টেম্পারেচারে যখন এটা কুলিং ডাউন হবে, যখন এটা হিটিং আপ হবে অতটা মুশকিল না বিকজ অফ দ্য কাইনেটিক্স। হ্যাঁ, টেম্পারেচার বাড়তেছে, টাইমটা রিলেভেন্ট, কিন্তু আমরা যখন কুল ডাউন করবো তখন হচ্ছে মেইন প্রবলেমটা। একটা হচ্ছে যে কোয়ার্স যদি থাকে হাই কোয়ার্স লো কোয়ার্স, আমরা আসলে যে টেম্পারেচারে মানে এই হোয়াইট ওয়ারগুলো বানাই ম্যাক্সিমাম আসলে খুব কম ক্রিস্টাবলাইট থেকে বেশিরভাগই বেটা কোয়ার্স থাকে। সো এই টেম্পারেচার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেখানে কনস্ট্রাকশন হবে, শ্রিঙ্কেজ হবে। আবার এই টেম্পারেচারটা একটা ইম্পর্টেন্ট, স্পেশালি হচ্ছে 225, হ্যাঁ, যেখানে একটা হাই ক্রিস্টাবলাইট আর লো ক্রিস্টাবলাইট একটা শ্রিঙ্কেজ হবে। সো আমাদের এই শ্রিঙ্কেজে আমরা কি চাই, শ্রিঙ্কেজে আমরা কি করতে পারি, আমরা কুলিং ডাউনটা স্লোয়ার করতে পারি যাতে স্ট্রেস জেনারেশনটা কম হয়। ঠিক আছে, দুইটার ক্ষেত্রে আমাদের আগে জেনে নিতে হবে, আমাদের র মেটেরিয়াল জানতে হবে যে র মেটেরিয়াল কী আছে, কত টেম্পারেচার কী ফর্ম করতেছে। হ্যাঁ, সো এই ট্রান্সফরমেশনটা ভেরি ইম্পর্টেন্ট। আর ডিসপ্লেসিভ, তারপর হচ্ছে যে রিকনস্ট্রাকটিভ, এটা কীভাবে আমরা পরে দেখবো, ক্লাসে আরও ডিটেলস দেখবো। এটা হচ্ছে একটা জাস্ট এক্সাম্পল যে আমাদের আসলে ক্রিস্টাবোলাইটটা এই টেম্পারেচার জোনে সবচেয়ে বেশি কনস্ট্রাকশন হচ্ছে। সো কিন্তু আমরা যখন গ্লেজে দেখবো, গ্লেজে হচ্ছে লোয়ার টেম্পারেচারে গ্লেজটা কী হয়, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার অ্যারাউন্ড 550-তে, ওই টেম্পারেচার সে ভিসকোসিটি সো হাই এটাকে আমরা সলিড হিসেবে দেখতে পারি। সো এই লোয়ার টেম্পারেচারে যখন কনস্ট্রাকশন হয় এটা অতটা প্রবলেম হয় না, কিন্তু যেই টেম্পারেচারটা গ্লাস ট্রানজিশন যেমন কি বেটা কোয়ার্স এবং আলফা কোয়ার্স যে ট্রানজিশনটা এটাকে যে ইনভার্সন টেম্পারেচার, ওই টেম্পারেচারটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। কারণ ওই টেম্পারেচারে এটাও গ্লাসি ফেজ ফর্মে থাকে, কখনো গ্লাস ট্রানজিশন 500 পর্যন্ত যেহেতু আছে, কিন্তু ওইটা আগে যদি কনস্ট্রাকশন হতে পরে আমাদের যেটা বডির যেই মানে এটাকে ক্রেজিং ইফেক্ট বলে, যে বডিটা যখন পরে আবার ময়েশ্চার এক্সপেনশন হয় তখন গ্লেজের সাথে গ্লেজের কনস্ট্রাকশনটা কনফিডেন্সেস থাকে না, তখন সেটা হয় কি ক্র্যাক ফর্ম করে গ্লেজের মধ্যে, ক্রেজিং বলে। হ্যাঁ, সো এইখানে থার্মাল এক্সপেনশন আমরা গ্লেজে একটু ডিটেলসে আসবে ক্রেজিং এফেক্টটা, বাট এই থার্মাল এক্সপেনশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এটা ইনভার্সন টেম্পারেচারকে ইনভার্সন টেম্পারেচার বলছি আমরা। তো অ্যালুমিনিয়াম যেটা হচ্ছে আমাদের ফিলারে, অ্যালুমিনিয়ামের সুবিধা হচ্ছে লো থার্মাল এক্সপেনশন কোএফিশিয়েন্ট, বাট প্রবলেম হচ্ছে যে আমরা বেশি পরিমাণে ইউজ করতে পারি না, এটার ওয়েট বেশি, প্লাস হচ্ছে যে এটা প্রপার গ্লেজ ম্যাটেরিয়াল পাওয়াটা মুশকিল। বাট এটার সুবিধা হচ্ছে যে এটা হাই স্ট্রেন্থ দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটা ছোট্ট একটা জিজ্ঞেস করি, যে তোমরা ধরো একটা প্লেটে কিছু একটা মানে একটা স্লারি তৈরি করছো, হ্যাঁ ল্যাবে, কোনোভাবে এটা পরিষ্কার করতে পারতেছো, কী করবো?
ধরো একটা ইয়েতে মর্টার প্যাসেলার, হ্যাঁ, মর্টারে তুমি কিছু একটা ইয়ে করেছো, এখন এটাকে তুমি ক্লিন করতে পারতেছো না, অ্যান্ড ক্লিন করতে না পারলে কী হবে, এটা কন্টামিনেশন হলে তো মুশকিল, কীভাবে করবা? হ্যাঁ, এগুলো এগুলো দেখুন এসিএলগুলো গরম পানি টরনামে কিছু হবে, ইথানল দিয়ে কিছু হবে না। এই অ্যালুমিনিয়াম পাউডার আমি বলে দিই, হ্যাঁ, অ্যালুমিনিয়াম ভেরি হার্ড না, ইভেন তোমার ধরো আরও হার্ড কি, ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম নাইট্রাইড, বাট ওইদিকে আমরা যাচ্ছি না। অ্যালুমিনিয়াম নাইট্রাইড আমাদের ইয়েটা ইউজ করা হচ্ছে, ইয়ে কী বলে, অ্যাব্রেসিভ ডিসগুলোতে, বাট আমাদের অ্যালুমিনিয়াম পাউডার তো ল্যাবে অ্যাভেলেবেল। হালকা একটু অ্যালুমিনিয়াম পাউডার দিয়ে একটু ইথানল দিয়ে আমরা যদি করি, যেহেতু ভেরি হার্ড, এটা ক্লিন করে দিই, জাস্ট বলে রাখি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের বলতে হবে যে, বুঝতে হবে যে ওইটাও হার্ড, এটা হার্ড, এটা ক্লিন করবে। কিন্তু তুমি যদি কোনো সফট ম্যাটেরিয়াল এটা করো, সফট ম্যাটেরিয়ালের সে একদম দাগ ফালাই দিবে, এবং এটা মানে তোমাকে তোমার ব্রেন অ্যাপ্লাই করে কোথায় ইউজ করবা এটা তোমাকে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ক্যালসাইন ক্লে ইউজ করে কেন? ক্যালসাইন ক্লে ইউজ করার সুবিধা, আমরা যে ক্যারলিনটা যে মেটাক্যারলিন এবং যে ফর্ম মানে তার ডিহাইড্রক্সিলেশন এবং আদার্স যে চেঞ্জটা হচ্ছে, আমাদের এই ক্যালসাইন ক্লে মানে হচ্ছে আমরা হাই টেম্পারেচারে ক্যালসিনেশন করে নিব। সো এখানে সুবিধা আছে, এই ক্লের মধ্যে যে অর্গানিক ম্যাটেরিয়াল থাকে সেগুলো চলে যাবে, কার্বনেটগুলো যে কার্বন ডাইঅক্সাইডগুলো চলে যাবে, এবং এইটা হচ্ছে যে কোনো ইনভার্সন টেম্পারেচার থাকবে না। হ্যাঁ, এবং এটা একটা ইয়ে হচ্ছে যে ওই থার্মাল এক্সপেনশন কোএফিশিয়েন্ট একটু কম কম্পেয়ার টু মানে প্রপার গ্লেজ পাউডার, অ্যালুমিনিয়ামের যে প্রবলেমটা, বাট আমরা কিছু পরিমাণে ক্যালসাইন ক্লে ইউজ করি। হ্যাঁ, এই যে এখানে থার্মাল এক্সপেনশন কোএফিশিয়েন্টটা কম্পারেটিভলি কম, 22। আচ্ছা, আরেকটা হচ্ছে ওয়ালাস্টোনাইট, ওইটা কি আসছে? হ্যাঁ, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, 1 মোল অফ ক্যালসিয়াম অক্সাইড, 1 মোল অফ সিলিকা। এটা কেন ইউজ করে? এটা হচ্ছে দুইটা ফেজ আছে, আলফা ফেজ আর বেটা ফেজ, ঠিক আছে? আলফা ফেজটা স্টেবল, বেটা ফেজটা হচ্ছে রুম টেম্পারেচার স্টেবল আপ টু 1100 সামথিং পর্যন্ত, আর আলফা ফেজ হচ্ছে এরপর। বাট বেটা ফেজের প্রবলেম হচ্ছে যে এটার হ্যাঁ, আলফা ফেজের প্রবলেমটা, আলফা ফেজ হচ্ছে মেকানিক্যালি, যেটা হচ্ছে যে হাই টেম্পারেচার স্টেবল, সেটার সুবিধা হচ্ছে যে এটা মেকানিক্যালি অনেক বেটার প্রপার্টি শো করে। বাট প্রবলেম হচ্ছে এটা থার্মাল এক্সপ্রেশন কোএফিশিয়েন্টটা কম, 500 পর্যন্ত কম, 500 মধ্যে বেশি, 0.3 কাছাকাছি%, বাট এরপর অনেক কম। এবং আরেকটা প্রবলেম হচ্ছে এইটা হচ্ছে যে আদার্স ক্লের সাথে রিয়েকশন করে, অ্যানোথাইড ফর্ম করে। অ্যানোথাইড মনে আছে কি? ওই যে ফেন্সপারের পিরামিডের মধ্যে উপরে কি ছিল? অ্যানোথাইডের নিচে কি ছিল? পটাশিয়াম ছিল, সোডিয়াম ছিল, আর এদিকে ক্যালসিয়াম ছিল। হ্যাঁ, মেইনলি হচ্ছে যে ক্যালসিয়াম বেসড ফেসপার, মানে ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম, সিলিকা, ঠিক আছে? এইটা হচ্ছে যে আমাদের অ্যানোথাইড ফর্ম করে। তো এটা যদি আমাদের ডিজায়ার্ড হয় না, আর একটা জিনিস বলে বোন চায়নাতে কিন্তু 25% আফটার ফায়ারিং অ্যানোথাইড ফর্ম করে, আর কিছুটা, আর বাকিটা গ্লাসের মধ্যে আমাদের ক্যালসিয়াম ফসফেট প্লাস হচ্ছে আদার্স থাকে। তো বোন চায়না আমি একটু কভার করেছি, তোমরা এই ওয়ালস্টোনাইটে এই কী বলে এই ওয়ার্ল্ডের বইতে একটু দেখে নিও, যে এখানেও লেখা আছে। এইটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, আজকের এইখানে লাস্ট স্লাইডটা। তোমরা এইখানে হচ্ছে ভলিউম পার্সেন্টেজ, কী পরিমাণ ভলিউম অ্যাড করা হয়, ঠিক আছে? ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট, আর এই এক্স এক্সিসটা হচ্ছে টেম্পারেচার। ফর এক্সাম্পল ক্লেটা কোন টেম্পারেচারে সেটা ক্যালভিনাইট হয়, যে আমি দেখেছিলাম। হ্যাঁ, ক্লেটা উইথ টেম্পারেচার ট্রান্সফরমেশনটা কী হচ্ছে, অ্যারাউন্ড 500-এ গিয়ে সে মেটাকাউলিন ডিহাইড্রক্সিলেশন হচ্ছে, 1000-এর কাছাকাছি স্পিনেল ফর্ম করছে, তারপর অ্যামরফাস, স্পিনেল অ্যান্ড অ্যামরফাস, তারপর অ্যারাউন্ড 1300-এর পর সে মুলাইট ফর্ম করছে, ঠিক আছে? একইভাবে ফেলসপারটা কোন টেম্পারেচারে গ্লাস ফর্ম করে, লো কোয়ার্স, হাই কোয়ার্স, এখানে ক্রিস্টাবলাইট নাই, যদিও কিছুটা পরে চেঞ্জটা কীভাবে আসে, ঠিক আছে? তো এইখানে ম্যানুফ্যাকচারিং পার্টটা যদিও আমার না, বাট ম্যানুফ্যাকচারিং একটু বলে দিই, যেহেতু র ম্যাটেরিয়ালটা এখানে চলে আসবে। 3টা স্টেজ আছে ম্যানুফ্যাকচারিংয়ে। একটা হচ্ছে যে আমরা মিক্সিং, র ম্যাটেরিয়াল মিক্স করবো, প্রপার মিক্সিং হয়েছে কিনা, আমাদের র ম্যাটেরিয়ালের পার্টিকেল সাইজগুলো আমরা কন্ট্রোল করেছি কিনা, কম্প্যাকশনটা যেটা বললাম, কী র ম্যাটেরিয়াল ইউজ করছি, তারপর বোন ড্রাইং বলে না, যে কীভাবে তোমরা দেখবে যে অনেক প্রপার ড্রাইং না করলে অনেকগুলো ডিফেক্ট আসে, ঠিক আছে? তারপর হচ্ছে যে আমরা
ফায়ারিং করবো, হাই টেম্পারেচার ফায়ারিং। সো অনেকগুলো স্টেজ আছে, তো এইগুলো তোমার কভার করা হবে। আমি এখানে একটু দিয়ে দিয়েছি। আর এটা এখন আজকে নতুন লেকচারে চলে আসি। হোমটা কোথায় আসে? হ্যাঁ, আবার হোমে যাব। আচ্ছা, আজকে হচ্ছে আমি সাপোর্টিং যে ডকুমেন্ট সেটা দেখাচ্ছি, ঠিক আছে? কালকে হচ্ছে মানে আগামীকালকে হচ্ছে যে আমাদের যে স্লাইডটা সেটাতে যাব। হ্যাঁ, দিয়ে দিয়েছি, না দিলেও দিয়ে দিব। আচ্ছা, তোমাদের একটা জাস্ট এক্সাম্পল দিব বলছিলাম। হ্যাঁ, টাইসের কথা তোমাদের চিন্তা করার জন্য বলছিলাম। হ্যাঁ, তোমরা চিন্তা করে বলবো। তোমাদের একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে বন্ডিংয়ের সাথে আমাদের মেল্টিং টেম্পারেচারের কোরিলেশনশিপ। আচ্ছা, এখানে যেহেতু আসলো, তোমরা ডিরেকশনাল বন্ডিং এবং নন ডিরেকশনাল বন্ডিং জানো তো? হ্যাঁ, আয়নিক বন্ড এবং আমাদের যেই আদার সেকেন্ডারি বন্ড আছে নন ডিরেকশনাল। আয়নিক মেটালিক বন্ড, হ্যাঁ, মেটালিক বন্ড। আর কোভ্যালেন্ট বন্ড আছে ডিরেকশনাল বন্ড। ডিরেকশনাল বন্ডের সুবিধাগুলো আমরা পরে আসছি। এই স্লাইডটা একটু দেখো। হ্যাঁ, এইটা এখানে বন্ডিং এনার্জির সাথে তোমরা একটা মেল্টিং টেম্পারেচার একটা কোরিলেশনশিপ দেখতে পাচ্ছ না? ঠিক আছে, তো আমরা বন্ডিং এনার্জি কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং এটা ডিরেকশনালিটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর তোমাদের আইডিয়া আছে যে আমাদের ক্লের মধ্যে এই সেকেন্ডারি বন্ডগুলো আসবে, হ্যাঁ, হাইড্রোজেন বন্ড, আদার্স ভ্যান ডার ওয়ালস বন্ড। তোমাদের আইডিয়া আছে তো? আমি আবার তাহলে এখানে না যাই, তোমরা এটা পরে দেখবো। তো তোমাদের সাথে পরিচয় করার একটা বাকি আছে। তোমাদের সাউথ জোনে কে কে আছে? খুলনা, বরিশাল, তারপর চিটাগাং, কক্সবাজার, চিটাগাং। তারপর খুলনা থেকে আছে সুইজাল দিয়ে খাও। হ্যাঁ, ও তুমি যশোর? আচ্ছা, যশোর তোমার কাছাকাছি। খুলনায় কেউ নাই না? আচ্ছা, দেখ, চিটাগাংয়ের এত কম, চিটাগাংয়ের তো অনেক থাকে। আর মিডল্যান্ডে কে কে আছে? আর একদম মিডিলে কে আছে? ঢাকা টাকায় কে কে আছে? ঢাকার আশেপাশে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, আমাদের কাছাকাছি মানুষ। একদম প্রপার ঢাকার কেউ নাই? 80 তোলা? হ্যাঁ, কোন ঢাকায় কেউ নাই? কেউ আসে নাই? আচ্ছা, ঠিক আছে। আমার বাড়ি কোথায় জানো? গেস করো। না না, আমি শুরু করছি ওইখান থেকে। এটা তোমার একটা গেস। হ্যাঁ, আচ্ছা, আর দুইটা অপশন দিলাম, আরও কেউ গেস করো। হ্যাঁ, না, হ্যাঁ, সিলেট হবে না বলতেছে। আর কে? হ্যাঁ হ্যাঁ, চিটাগাং না, অনেক। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিই। সিলেট একদম সামনে। হ্যাঁ, আমার মানে ফাদার ইন লর বাড়ি হচ্ছে জকিগঞ্জ, মাদার ইন ল হচ্ছে যে সুনামগঞ্জ। আমরা হচ্ছে সিলেটের আরেকটু আসাম থেকে সিস্টার আসছিল, সো প্রপার সিলেটে। তোমাদের অনেকে সিলেটে ছিলাম, আমি এই জন্য এত পাই না সাধারণত। এবং এই ক্লাসে অনেকে সিলেটে। হ্যাঁ, 4 জন। হ্যাঁ হ্যাঁ, একটু অনেক নাম্বার দেখলাম এখানে। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি আজকে। ক্লে মিনারোলজি, ঠিক আছে? ক্লের স্ট্রাকচারটা কেমন এটা একটু আমরা দেখব। ক্লের আচ্ছা, মেনলি এখানে আমরা কিছুটা আগে আসতে, মানে এত কিছু দেখা, দুটো জিনিস তোমাদের একটু বুঝতে হবে। একটা হচ্ছে টেট্রাহেড্রন এবং অক্টাহেড্রন। ক্লে হচ্ছে, আচ্ছা একটু স্টপ করো।
ক্লে হচ্ছে আসলে একটা স্যান্ডউইচ, হ্যাঁ, টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল একটা স্যান্ডউইচ। কিছু কিছু ক্লেতে একটা টেট্রাহেড্রাল লেয়ার থাকে, একটা অক্টাহেড্রাল লেয়ার থাকে। একটা টেট্রাহেড্রাল লেয়ার আমরা দেখেছিলাম না, আমরা রিং স্ট্রাকচার, সেই একটা লেয়ার যেটা ফাইলোসিলিকেট স্ট্রাকচার বলে, একটা টেট্রাহেড্রাল লেয়ার। এবং এটা হচ্ছে একটা অক্টাহেড্রাল লেয়ার সাথে যদি থাকে, এটাকে আমরা একটা শীট বলতেছি। দুইটা শীটের মাঝখানে একটা, সরি, টেট্রাহেড্রাল শীট, অক্টাহেড্রাল শীট, এই দুটা, ফর এক্সাম্পল 1-1 যদি হয় ক্যারোলিনের ক্ষেত্রে, সেটা একটা 1-1 মানে একটা টেট্রাহেড্রা, একটা অক্টাহেড্রা, এই দুইটা লেয়ার মিলে একটা শীট হয়েছে। এবং ক্লেগুলো কী হয়, রিপিটেড শীট, দুইটা শীটের মাঝখানে যে জায়গাটা, এটাকে আমরা বলি ইন্টার লেয়ার স্পেস, ঠিক আছে। এবং এক একটা ক্লে এক এক রকম। কিছু কিছু ক্লে হচ্ছে, বেশিরভাগ ক্লে হচ্ছে রাদার দেন ক্যারোলিনের ছাড়া হচ্ছে 2-1, মানে দুইটা টেট্রাহেড্রার মাঝখানে, শীটের মাঝখানে একটা অক্টাহেড্রা শীট থাকে এবং সেটা রিপিট করে। এবং দুইটা শীটের মাঝখানে জায়গাটাকে আমরা কি বলতেছি, ইন্টার লেয়ার স্পেসিং, ঠিক আছে। টেট্রাহেড্রনে কি থাকে, মাঝখানে যে আমাদের যে ক্যাটায়নটা কি থাকতে পারে, সিলিকন। এই সিলিকা মানে সিলিকনটা ক্যান বি রিপ্লেসড, সিলিকন আয়ন্স, ইট ক্যান বি রিপ্লেসড উইথ অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আর অক্টাহেড্রনে যেটা থাকে, যে আমরা অক্টাহেড্রনে আমরা দেখেছিলাম না যে ডাই এবং ট্রাই অক্টাহেড্রন, হ্যাঁ, ওটা পরে আসবো। তো এইটাকে অ্যালুমিনিয়াম থাকতে পারে, আয়রন থাকতে পারে, ম্যাগনেসিয়ামও থাকতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে সারাউন্ডেড বাই 6টা অ্যানায়ন, অক্সিজেন অথবা হাইড্রোক্সাইড। আর হচ্ছে যে তার 8টা ফেস আছে। এটা হচ্ছে একটা সিলিকার একটা টেট্রাহেড্রন, ঠিক আছে। এখন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম একটা অক্টাহেড্রা, এটা তোমাদের আর না যাই। তো এই এইচসিসি এইচসিপি স্ট্রাকচারের টেট্রা এবং অক্টাহেড্রা কীভাবে আছে, তোমরা এগুলো তো ডিটেলস দেখেছো, তাই না? আর এগুলোতে এগুলো বেশি টাইম স্পেন্ড না করে, হ্যাঁ, তোমাদের পড়ানোর সুবিধা হচ্ছে তোমরা এগুলো স্ট্রাকচার জানো, খুব ভালো মতো জানো, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো দুইটা শীট, হ্যাঁ, টেট্রাহেড্রের দুইটা শীট, ঠিক আছে। একটা টেট্রাহেড্রাল শীট, হ্যাঁ, যেখানে তার অক্সিজেনগুলো অ্যাটাচড, আর এপিক্যাল অক্সিজেনটা একটা ফ্রি বন্ড আছে, ফ্রি অক্সিজেন আছে, হ্যাঁ। আর বাসালটাতে কোনো ফ্রি কিছু নাই। অক্টাহেড্রা একইভাবে। এখন বাম দিকে যেটা আছে, এটা কি, সেকেন্ডারি বন্ড, মলিকুলার বন্ড। যখন এখানে হাইড্রোজেন তার আরেকটা H2 মলিকুলার নেগেটিভ সাইডের সাথে যে বন্ডিংটা হাইড্রোজেন বন্ড, এটা মোর স্ট্রঙ্গার, ঠিক আছে। হাইড্রোজেন বন্ডটা, সেকেন্ডারি বন্ডের মধ্যে হাইড্রোজেন বন্ডটা স্ট্রঙ্গার না কম্পেয়ার টু উইকার, যেটা যে ইলেকট্রনটা রিঅ্যারেঞ্জ করে যে ডাইপোল ফর্ম করে, ভ্যান ডার ওয়ালস বন্ডে যেটা, হ্যাঁ, ভ্যান ডার ওয়ালস এই বন্ড থেকে হাইড্রোজেন বন্ডটা স্ট্রঙ্গার। এটা মনে থাকবে না, কীভাবে হয়, ডাইপোল ফর্ম করে, কাছাকাছি কনসেপ্ট, বাট এটা হচ্ছে ইন্টারমলিকুলার বন্ডিং। আচ্ছা, শীট অফ লেয়ার্স সেপারেট বাই ইন্টারলেয়ার স্পেস। আমরা এই ইন্টারলেয়ার স্পেসটা ইম্পর্টেন্ট। এখন এই জিনিসটা তোমরা একটু দেখো, বুঝতে পারো কিনা। এখানে দুইটা টেট্রাহেড্রাল শীট আছে, এই শীট আছে, এটার মাঝখানে একটা অক্টাহেড্রাল শীট আছে। এই অক্টাহেড্রাল যে এই ইয়েটা অ্যালুমিনিয়ামটা, সে এপিক্যাল দুইটা টেট্রাহেড্রাল অক্সিজেনের সাথে শেয়ার করছে, এই সেলুসিন, আর হচ্ছে হাইড্রোক্সাইড এবং আদার অক্সিজেনের সাথে শেয়ার করছে, ঠিক আছে, হ্যাঁ। তোমরা নিজের একটু দেখলে একটু ভালো মতো বুঝবে, এখানে আসলে খুব তাড়াতাড়ি বোঝাটা মুশকিল। আর এখানে চার্জ নিউট্রালিটি, একটা আইডিয়াল কেসে কী হয়, ফর এক্সাম্পল আমি একটা অক্টাহেড্রাল শীট নিলাম, হ্যাঁ, যেখানে যে এই দুইটা অ্যালুমিনিয়াম তিনটা 6টার সাথে শেয়ার করছে, এখানে যাই হোক, এখানে নেগেটিভ আর পজিটিভটা মিলে নেট হচ্ছে 0। ওয়েরেজ যদি অ্যালুমিনিয়ামটা রিপ্লেসড উইথ ম্যাগনেসিয়াম অথবা আয়রনটা রিপ্লেসড হয়, ইন দ্যাট কেস কী হবে, চার্জ নিউট্রালিটি থাকবে না, কিছুটা নেগেটিভলি চার্জড হবে, ঠিক আছে। মোস্টলি আমাদের দেখা যায় যে এত বেশি সাবস্টিটিউশন হয়, ঠিক আছে, এই চার্জগুলা, তো আমাদের ক্লেগুলো নেগেটিভলি চার্জ হয় মোস্টলি, হ্যাঁ। এইটাকে আমরা বলছি যে আইসোমসফরাস সাবস্টিটিউশন। আচ্ছা, এখানে একটু যে 2-1 এটা আমি বলে নিয়েছি, হ্যাঁ। 2-1 হচ্ছে দুইটা অক্টাহেড্রাল শীট, টেট্রাহেড্রাল শীট, একটা অক্টাহেড্রাল শীটের দুই পাশে থাকে। আর 1-1 হচ্ছে একটা টেট্রাহেড্রা, একটা অক্টাহেড্রা। এখানে আচ্ছা, ওই আইসোমরফিজমটা কোথায় গেল, হ্যাঁ, আইসোমরফিক সাবস্টিটিউশন হচ্ছে যদি লোয়ার চার্জ ক্যাটায়নটা হায়ার চার্জ ক্যাটায়নকে রিপ্লেস করে, তাহলে এটাকে আইসোমরফিক সাবস্টিটিউশন বলে। তার মানে হচ্ছে একটা নেগেটিভ চার্জ ফর্ম করে। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুব বেশি হয়,
এবং এইটার সাথে ফ্লোকুলার প্রপার্টি আছে না, এটার সাথে যে পানির ইন্টারাকশন, ওয়াটারের সাথে যে ইন্টারাকশনটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবং তোমরা দেখবে যে জিনিসটা এত সহজ না, সে এজে থাকবে, ফেজে থাকবে, কীভাবে পানিটা মানে, এবং একটা লেয়ারের একটা ক্লের পার্টিকেল আরেকটা ক্লের পার্টিকেলের সাথে কী ওরিয়েন্টেশনে থাকবে সেটাও কিন্তু ডিফাইন করতেছে তার এই চার্জের মানে ডিরেকশনটার উপর। এটা পরে আমরা দেখব। আচ্ছা, ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি হচ্ছে টোটাল এক্সচেঞ্জেবল ক্যাটায়ন দ্যাট ক্যান সল ক্যান অ্যাবজর্ব, মানে এখানে সেম একটা হচ্ছে টোটাল ক্যাটায়ন অ্যাবজর্ব করতে পারে। এখন একটা ভালো মাটি কী করতে পারে, তার ক্যাটায়ন অ্যাবজর্পশন বেশি হবে, সে অনেক বেশি ক্যাটায়নকে ধরে রাখতে পারবে। তার মানে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটিটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এটা ক্লের জন্য। মানে আমরা ক্যালিনেটে আসি, এটা কি 1/1, ঠিক আছে? তোমরা ওই দিকটা দেখতে পাও কিনা? 1/1 মানে একটা টেট্রাহেড্রা একটা অক্টাহেড্রা শীটে একটা লেয়ার ফর্ম করে, ঠিক আছে? আর ইন্টার লেয়ার বন্ডিং হয় আমাদের হাইড্রোজেন বন্ড, মানে স্ট্রঙ্গার বন্ড হলে মাঝখানে কি হয়, কেউ ঢুকতে পারে না। তুমি আর ও যদি পাশাপাশি টাইট হয়ে বসে থাকো, আমি ঢুকতে পারবো? এই ক্যালিনেটে এটা হয়। অন্যান্য যদি ভ্যান্ডারওয়ালস বন্ড হয়, হাইড্রোজেন বন্ডের বদলে ভ্যান্ডারওয়ালস বন্ড হয়, তখন কী হবে, পানি ঢুকে যায়, অন্যান্য ক্যাটায়নগুলো ঢুকে যায়। তখন একবার যখন ঢুকে যায়, একবার যখন কেউ ঢুকতে পারে, কী হয়, ফুটবলে কী হয়, একবার ডিফেন্সটা ব্রেক করতে পারলে তখন সামনে আগায় যায়, ভাঙাটা মুশকিল। একইভাবে এখানে যখন ঢুকে যায় তখন অন্যান্য টাইপের ক্লে, কিছু আছে এক্সপেন্ডেবল ক্লে, কিছু আছে নন এক্সপেন্ডেবল। যদি দুইটা লেয়ারের মধ্যে বন্ডিং স্ট্রঙ্গার হয় তাহলে এটা হচ্ছে যে এক্সপেন্ডেবল না, আর যদি উইকার হয় তাহলে এক্সপেন্ডেবল। হ্যাঁ, হাইড্রোজেন বন্ড তার মানে হচ্ছে নন এক্সপেন্ডেবল, ঠিক আছে? লো সিইসি মানে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। আমরা দেখেছিলাম কি এখানে টেট্রাহেড্রা অক্টাহেড্রা, হ্যাঁ, অক্টাহেড্রা হয়তো সাধারণত এই ক্যালিনেটে অ্যালুমিনিয়ামটা ম্যাগনেসিয়াম দিয়ে রিপ্লেস হয় না, সামান্য কিছু হয়, খুব বেশি হয় না, মাইক এবং আদার ক্লের মতো। তার মানে হচ্ছে এটা ক্যাটায়ন এক্সচেঞ্জ, তার নেগেটিভ চার্জ কম, তার ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটিও কম, ঠিক আছে? তোমরা যদি এইভাবে মনে রাখো বুঝে, তাহলে তোমাদের এটা মুখস্থ করা লাগবে না। আর পার্টিকেল সাইজ, এটা ডেক অফ কার্ড বলছিলাম না, অনেকগুলো আমরা ছুঁয়ে দেখাবো, অনেকগুলো মানে কার্ড একসাথে থাকলে যেভাবে পার্ট, যেহেতু স্ট্রঙ্গার বন্ড অনেক বড় হয়, হ্যাঁ। সো এটার কি যত বড় সাইজ তার সারফেস এরিয়া তত ছোট, ইনভার্সলি প্রপোর্শনাল এটা, হ্যাঁ। তো এটা সারফেস এরিয়া কম, যেহেতু এটা মানে যেহেতু স্ট্রঙ্গার বন্ড একটার সাথে একটা লেগে থাকে, লং একটা রেঞ্জ ইয়ে করে ফর্ম করে। এটা সেরকম, তোমরা একটু দেখো, টেট্রাহেড্রা অক্টাহেড্রা, এবং যে বেসেল এবং এপিকাল দুইটার মধ্যে একটা উপরে একটার হাই মানে অক্সিজেনটা আছে, আরেকটার হচ্ছে যে ওই টেট্রাহেড্রার যেখানে আছে ওইখানে হচ্ছে যে তার নেগেটিভ চার্জটা আছে, সো হাইড্রোজেন বন্ডটা ফর্ম করে খুব ইজিলি, ঠিক আছে? ওয়ার ইজ কম্পেয়ার টু স্মেকটাইটে আমরা আসি নাই। স্মেকটাইটে কী হচ্ছে, উইকার ভ্যান্ডারওয়ালস বন্ড, সেক্ষেত্রে কী হচ্ছে, প্রচুর পানি অ্যাবজর্ব করতে পারে, তার 3 times 5 times পর্যন্ত পানি অ্যাবজর্ব করে ফেলে। আমরা রিডিং মার হিসেবে স্মেকটাইট ইউজ করি। আচ্ছা, ক্যালিনেট হচ্ছে কাইন্ড অফ স্ট্রাকচারটা এরকম, টেট্রাহেড্রা অক্টাহেড্রা শিট, দুইটা হচ্ছে খুব বেশ মানে বন্ডিংটা এরকম। তোমরা একটু বাসায় দেখলে তোমরা বুঝতে পারবা, এটা হচ্ছে এটা ইউজেসটা যে কী কী। আচ্ছা ঠিক আছে, আজকে একটু রোল কলটা করি, প্রতিদিন না করলে মুশকিল। তোমরা জাস্ট মুখে বললো 1 2 1 2 3 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 14 15 16 17 18 19 21 22 23 25 26 27 28 29 30 1 2